প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো জেনে থাকবেন যে সর্বশেষ 24 ঘন্টায় 225 জন করোনায় মারা গিয়েছেন এবং যে সংক্রমণের হার সেটাও কিন্তু ঊর্ধ্বমুখী। মানে গড়ে আমরা দেখতে পাচ্ছি যে 11,000-এর বেশি প্রতিদিন সংক্রমিত হচ্ছে সরকারি হিসেবে। আমরা এখন যেটা বলি যে আমরা এর আগে যে লকডাউন ছিল, এখন আমি এটাকে বলি যে একটা লকডাউনের বিরতি চলছে। 8 দিন ধরে সব কিছু খুলে দেওয়া হয়েছে এবং এরপরে ঈদের একদিন পরে আবার লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। এখন যে পরিস্থিতি, এখন পথে ঘাটে হাটে কোথায় মানুষ নেই, মানুষ সব জায়গায় এখন আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার সেই তাগিদ একটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে জায়গা নেই, আমাদের অক্সিজেনের সংকট আছে, নানাবিধ সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে 3 জন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। অনলাইনে একজন আছে, তার সাথে আগে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন, অনলাইনে যুক্ত হয়েছেন ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্টুডিওতে আছেন 2 জন, ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ডাক্তার লেলিন চৌধুরী, আমি এটাকে লকডাউনের বিরতি বলি, যে একটা লকডাউন চলছিল, সেই লকডাউন বা বলি বা বিধিনিষেধ বলি, সেই সময় কিন্তু শেষের দিকে 14 দিনের শেষে এসেও আমরা দেখেছি যে মৃত্যু কমেনি, সংক্রমণও কমেনি। তখন কিন্তু লকডাউন খুলে দেয়া হলো। এখন পথে মানুষ, ঘাটে মানুষ, রাস্তায় মানুষ, গরুর হাটে মানুষ। এই পরিস্থিতিতে আপনি কি মনে করছেন যে আমরা আসলে কি প্রভাব পড়বে? ধন্যবাদ। সহ আলোচকদের প্রতি শুভেচ্ছা এবং প্রীতি। জুলাই মাসের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত একটি লকডাউন চলছে। এই লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির হ্রাস টেনে ধরা সম্ভব হয়নি, কিন্তু হ্রাস টেনে ধরার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তারপরে 2 সপ্তাহ যদি আমরা লকডাউনটাকে চালিয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু ক্রমাগতভাবে সংক্রমণটা কমে আসতো। অর্থাৎ কমে আসার প্রেক্ষাপটটা যখন তৈরি হলো, তখন লকডাউনটা তুলে দেওয়া হলো। তুলে দেওয়ার পরে আপনিও বললেন, আমরাও দেখছি বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষজন বাইরে বেরিয়ে এলো। বাসে, গণপরিবহনে, লঞ্চে, পশুর হাটে আমরা উপচে পড়া, গাদাগাদি করা মানুষের ভিড় দেখছি, যার সবগুলোই করোনা সংক্রমণের জন্য অতি অনুকূল একটি পরিবেশ। অর্থাৎ করোনা সংক্রমণ বাড়তে থাকছে এবং এই যে অবস্থাটা তৈরি হলো, এর ফলাফলটা আমরা দেখব ঈদের পরের পরপর 2 সপ্তাহে। অর্থাৎ লকডাউনটাকে যখন চালিয়ে নিলে আমরা সংক্রমণে কমে আনতে পারতাম, তখন এটাকে বিধি নিষেধটা শিথিল করা হলো। ঝামেলা হলো, এই যে শিথিলতা বলুন, এই বিষয়টা তো করোনা ভাইরাস বোঝে না। আমরা হয়তো বুঝতে পারি, উচিত ছিল ক্যারি অন করা। বিষয়টা দাঁড়ালো কি, আগে কৃষিভিত্তিক গ্রামে যখন এক বাড়ির মহিলাদের সাথে আরেক বাড়ির নারীদের উচ্চ কণ্ঠে ঝগড়া হতো, 2 বাড়ির দুয়ারে দাঁড়িয়ে তারা ঝগড়া করতো। দুপুরে খাওয়ার সময় হলে একজন চিৎকার করে বলতো, ধামাটা উপর করলাম, এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। তার মানে ধামাটা চাপা দেওয়া হলো, খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে পান খেয়ে আবার 1 ঘন্টা পরে বলতো, এই ধামা তুললাম, আবার শুরু হলো ঝগড়া। আমাদের এই লকডাউন দেয়া এবং লকডাউনের বিরতি, বাংলা ভাষার ধামা চাপা শব্দটি, সেটির একটি মানে জ্বলন্ত উদাহরণ। মূলত এটি যেহেতু করোনাকে আসলে নিয়ন্ত্রণে আনা যাবে না, এই কথাটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে অবস্থাটা সামনে হতে যাওয়ার আশঙ্কাটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু হাসপাতালে চিকিৎসা করে আসলে সমাধান করা যাবে না। নীতি নির্ধারকরা কিন্তু নিশ্চিত যারা বুঝছেন যে সেটি করা যাবে না, তাহলে যেটি করা যেত সেটিও তারা করছেন না। তাহলে প্রশ্নটা আসছে, আমরা আসলে কোথায় আছি? মূলত কোথায় আছি, এই প্রশ্নটার জবাব কিন্তু সাধারণ মানুষদের একজন হয়ে আমি জানি না,
সাধারণ মানুষও জানে না, কর্তৃপক্ষ জানে কিনা সেখানেও সন্দেহ রয়েছে, কারণ তাদের মধ্যেও কিন্তু নানা ধরনের দোদুল্যমানতা কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। জি, ডাক্তার লেলিন চৌধুরী, এই জায়গাটাও আমি এর পরে আপনাকে জানতে চাইবো যে আসলে কে জানে, কেনই বা জানবে না, এবং একজনের সাথে আরেকজনের সমন্বয় কেন হচ্ছে না? পরামর্শ কমিটি যে পরামর্শ দেয় সেটা কেন কখনো যা পরামর্শ দেয় তার উল্টো চিত্র আমরা দেখি বা আংশিক চিত্র বাস্তবায়ন হতে দেখি? কেন বারবার কেন এই জিনিসটা ঘটে, সেটা আপনার কাছে হয়তো পরবর্তীতে আবার জিজ্ঞাসা করব। আমি ডক্টর শামীম রেজা, আপনি যদি একটু বলেন, যে পরিস্থিতি দাঁড়ালো, যে মৃত্যু এবং সংক্রমণ হার যখন বেড়েই চলেছে লকডাউন দেয়া সত্ত্বেও, তখন এটা খুলে দেয়া হলো, এটার কি কোনো বিকল্প কোনো কিছু চিন্তা করা যেত কিনা? বাস্তবতা কি এরকমই যে খুলেই দিতে হলো? বিকল্প তো ভাবা যেতই, কিন্তু বিকল্প ভাবনার আগে আপনি বাস্তব ভাবনাটা চিন্তা করেন। যেন আমি অন্য একটা গণমাধ্যমে ওই দিন বলেছিলাম যে এই যে 7 দিনের জন্য যে শিথিল করা হলো, এটাই স্বাভাবিক, কারণ আপনি এই স্বাভাবিকতা এড়াতে পারতেন না। আপনার এখানকার যে বাস্তবতা, বাংলাদেশের মুসলিম প্রধান দেশ পৃথিবীতে আরও আছে, কিন্তু তারা সমভাবে কোরবানি উদযাপন করেন না, এবং কোরবানিকে ঘিরে যে অর্থনীতি, অর্থাৎ আপনার পশু বিক্রি বা ইত্যাদি, এটাও তো কৃষির মতো বা ইসের মতো বছরে একবার তারা করেন, বা বড় একটা অর্থনীতি, মানুষের যাতায়াত সব কিছু মিলে। এবং আমাদের এই ব্যাপারে যে আগ্রহ, আমরা এখনও আসলে নগরে কাজের জন্য অবস্থান করি, আমরা নগরবাসী না। আমাদের আরেকটা জায়গা আছে, সেখানে আমরা বছরে 2 বার বা 3 বার ফিরে যাওয়ার চেষ্টা করি। তো এই বাস্তবতাগুলো আমাদের এখানে এত প্রকট যে আপনি যদি এখানে সেই কঠোর লকডাউন, আমি শব্দের জারিজুরির মধ্যে আর যাচ্ছি না, এটার অনেক ধরনের অলংকার আছে, এটা আপনার যে কোনো মূল্যে এই সময়টা আপনাকে শিথিল করতে হতো। আমার ব্যাখ্যাটা হচ্ছে এইটা, আপনি আগে কি করলেন? আপনি মে মাস থেকে বা এপ্রিল থেকে আপনি লকডাউনে আছেন কোনো না কোনোভাবে, এবং সেই লকডাউনগুলোর মধ্যে কর্তৃপক্ষের দোদুল্যমানতা আমরা লক্ষ্য করেছি। তাদের সমন্বয় আছে কিনা এই বিষয়ে প্রশ্ন করলে তারা নাখোশ হন। ফলে আমরা প্রশ্নের আকারেই রেখে দিলাম, সমন্বয় আছে কিনা সেটা তারাই ভালো বলতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন বিভাগের বিবৃতি বক্তব্য শুনি। লকডাউন দেবার আগে একরকম আমরা হুঙ্কার শুনি, এবং লকডাউনে যখন নির্দেশাবলী আসে তখন দেখি এটা যথেষ্ট ম্রিয়মান এবং অনেকটাই আগে যা যতখানি গর্জেছে ততখানি হয়তো বর্ষেনি। এখন আপনি যদি এই এপ্রিল মাস থেকে চলে আসছেন, আপনি যদি ওইটুকু কঠোর হতে পারতেন, তাহলে আপনি এখন একটা পরিকল্পনা আসতে পারতেন, যেটা লেনিন ভাই বললেন যে আমরা এটা রাশ টেনে ধরতে পারিনি, কারণ সম্ভব না। এটা এমন একটা ফ্লোতে চলে আসছে যে হঠাৎ করে হবে না। ধরুন আপনি যে কঠোর যে আপনি যে বিধিনিষেধটা জারি করেছিলেন, ঠিক 2 দিন 3 দিনের পরে আমরা ভেঙে পড়তে দেখলাম। এবং ভেঙে পড়লো কেন? এটা মানে এটা দুর্ভাগ্যজনক। এবং এটাই তো আমরা বারবার এটাই দেখে আসছি। মাঠে আমরা যাদেরকে নামিয়েছিলাম, এর থেকে যদি কঠোর তাদের হতে হতো, আমার কাছে মনে হচ্ছে তাহলে হাত কড়া পড়াতে হতো, আরও লোক জেলে পাঠাতে হতো, অন্তত একটু হাতে লাঠি বা কিছু ধরতে হতো। কিংবা কিছু কিছু দেশ আছে যে যারা রোদে দাঁড় করিয়ে রাখেন, এর কোনোটাই কি আমাদের মতো গণতান্ত্রিক দেশ আপনি মানতেন কিনা? আপনি মানতেন না। 3 দিন 4 দিন পরে আপনি সর্বোচ্চ শক্তি নিয়োগ করার পরে সেটা ভেঙে পড়লো। এই আলোচনা দীর্ঘ না করে যেটা বলা যায় যে আগের অংশের আপনি যে 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 পারফরমেন্স দেখালেন, সেই পারফরমেন্সের পরে আপনি এখন যে খুলে দিচ্ছেন সেটা তো মিলছে না। কিন্তু আপনি যদি আগে কঠোর হতে পারতেন, আপনি যদি আগে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারতেন, তাহলে আমার মনে হয় যে ঈদ সামনে রেখে যদি 4 দিন 5 দিনের জন্য আপনাকে শিথিল করতে হতো, এবং এটা বাস্তবতা, সেটা কয়েকটা ধাপেও করা যেত কিনা। এখন একরকম না, আপনি কি এর মধ্যে তো একাধিক ঈদ পেয়েছেন, একাধিক অভিজ্ঞতা আপনার হয়েছে, সেক্ষেত্রে আপনার এইটা ছাড়তে হবে। এটা তো নতুন না, আপনি তো জানেন এই সময় ঈদটা হবে, এবং আবার সংক্রমণের ঊর্ধ্বগতির কথা আপনি বললেন। তাহলে আগে যদি আমরা লাগামটা টেনে ধরতে পারতাম, আগে যদি আমরা কঠোর হতে পারতাম। আর একটা জিনিস যে কথা বলতেই হবে সেটা হচ্ছে যদি যেহেতু এখন ছেড়ে দিয়েছেন, যদি বলা ছাড়া উপায় নেই, আপনি যদি তাদেরকে রাখতে চাইতেন নগরে বা যে যেখানে আছে, তাহলে তো সে প্যাকেজের ব্যবস্থা করতে হতো। যে সেটা তো আমরা করতে পারছি না। আমরা দেখি না। সুতরাং যা ঘটে সেটাই ঘটছে। যে এই যে খুলে দেয়া, এবং শামীম রেজা বলছেন যেমন যে এটা আসলে বাস্তবতা। আমরা গত ঈদে দেখেছি যে কঠোর বিধিনিষেধ দিয়ে মানে অনেক মানে রাস্তায় পুলিশ নামিয়ে ব্যারিকেড দিয়ে কোনোভাবেই মানুষ ঠেকানো যায়নি। মানুষ তার গন্তব্যে গেছে, এবং যেভাবে গিয়েছে এখানে সেই অনেকেই বলেছে ভাই এতে খুলে দেওয়া ভালো। সরকার হতে সেই অ্যাপ্রোচে গিয়েছে, কিন্তু যে কথাটা বারবার বলেছিল যে যাও তোমরা, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যাও, গাড়িতে একটা সিট খালি রেখে যাও, কিন্তু এই ম্যানেজমেন্টটা তো হচ্ছে না। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং অন্য আলোচকদেরকে ধন্যবাদ।
আমি শুরুটা করতে চাই একটু পেছনের দরজা দিয়ে, পেছনের রাস্তা থেকে। আপনি গত 1.5 বছর এই প্রবলেমটা শুধুমাত্র বাংলাদেশের না, সারা পৃথিবী যেভাবে মোকাবেলা করছে, আপনার এখানে আপনি মোকাবেলা করার ক্ষেত্রে করোনা ভাইরাসের সাথে আপনি চালাকি করছেন, আপনি তার চোখ ফাঁকি দিতে চাইছেন। এবং আপনি ব্যাপারটা এরকম যে আপনি যখন স্টপ হয়ে যাচ্ছেন, করোনা ভাইরাসও স্টপ হয়ে যাবে, এরকমের একটা চূড়ান্ত মুহূর্ত আমাদের এখানে। আমরা পরস্পরকে অভিযুক্ত করার একটি প্রবণতা আছে। আমি তো মনে করি যে এই যে লকডাউনের মধ্যে যদি আপনি বলেন যে ঢাকার মানুষ বা শহরের মানুষ লকডাউন মানেনি, আমি তার সাথে একমত নই। কেন? ঢাকা শহরের লোকসংখ্যা কত? 2-2.5 কোটি মানুষ। আপনি ঢাকার রাস্তায় কয় লক্ষ মানুষকে দেখেছেন? কত লক্ষ মানুষ লকডাউনের মধ্যে রাস্তায় নেমেছে? যারা নেমেছে একেবারে অনন্য উপায় হয়ে নেমেছে। ঢাকার মানুষ লকডাউন মানেনি, ঘরে বসে থাকেনি, এটি আমি পুরোপুরি একমত নই। বিরাট সংখ্যক মানুষ তার প্রয়োজনেও কিন্তু ঘর থেকে বের হয়নি। সুতরাং একটা অংশকে আপনি এই জায়গায় তাকে কনভিন্স করতে পারেননি, অথবা তার প্রয়োজনের কাছে সে এই রকমের ঝুঁকিটাকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সুতরাং এই রকমের জায়গাগুলিতে আপনার কতগুলো কৌশল পরিবর্তন করার দরকার ছিল, কিন্তু আমাদের এখানে কৌশল আপনি পরিবর্তন করছেন না। আপনি টোটাল ম্যানেজমেন্টটা আপনি এখন বিশেষজ্ঞদের মতামত শুনছেন না, আপনি শুনছেন আমলাদের কথা। আমলারা যেভাবে পরামর্শটা দিচ্ছে আপনি সেইভাবে চলছেন, এবং এই চলতে গিয়ে নানা রকমের ঝামেলা আপনি বাঁধিয়ে ফেলছেন। আপনি গত ঈদের সময় যে বিষয়টি আমাদের দৃশ্যমান হয়েছে সেটি কি? সেটি হচ্ছে যে ফেরিতে করে হাজার হাজার মানুষ নদী পার হচ্ছে, কিন্তু ঈদের 3 দিন আগে 3 দিনে বঙ্গবন্ধু যমুনা সেতু থেকে 3 কোটি টাকা টোল আদায় হয়েছে। লকডাউন কিন্তু ছিল, অর্থাৎ লকডাউনের মধ্যে আপনি উত্তরাঞ্চলের মানুষকে যেতে দিয়েছেন, সেটি কিন্তু পত্রিকার শিরোনাম হয়নি। শিরোনাম হয়েছে কোনটা? দক্ষিণ অঞ্চলের মানুষ ফেরিতে যাচ্ছে। আপনি যদি যখন দেখলেন যে ফেরিতে যাওয়ার ক্ষেত্রেই প্রবলেমটা হচ্ছে, আপনিও পদ্মার ওপারের মানুষ, আপনি পদ্মা নদী পার হওয়ার জন্য 97টা লঞ্চ আছে। লঞ্চ পারাপারে যারা যান তারা জানেন, এবং প্রত্যেকটা লঞ্চের মিনিমাম যাত্রী বহনের ক্যাপাসিটি হচ্ছে 100 জন মিনিমাম গড়। আপনি যদি 97টি লঞ্চ গড় করে, অর্থাৎ 10,000 মানুষ আপনি প্রতি ট্রিপে পার করতে পারতেন, আপনি লঞ্চটা বন্ধ করে দিলেন। তার মানে সেই একই কথা, তার মানে প্ল্যানিং বা পরিকল্পনা বা ম্যানেজমেন্টটা সবসময় আমরা ফেল করছি। প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটায়, সেই জায়গাটাই আমাদের হয়ে উঠছে না। আমি বিরতিতে যাওয়ার আগে ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে এক মিনিটে যেটা জানতে চাই এই প্রশ্নটায়, আপনি বলেছেন যে এই যে খুলে দেওয়াটা আসলে ফলাফল ভালো হবে না, কিন্তু খুলে দেওয়া ছাড়া বাস্তবতার নিরিখে যদি আপনি বলেন বিকল্প কি কোনো কিছু ছিল কিনা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রধান যে কৌশলটি বলে সেটি হচ্ছে মানুষজনকে যুক্ত করতে হবে। ওদের ভাষায় হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট। আমরা আজকের দিন পর্যন্ত করোনা প্রতিরোধী এই লড়াইটিতে আমাদের মানুষজনকে যুক্ত করিনি। যদি মানুষজনকে যুক্ত করা হতো, লোকজন কিন্তু নিজেরাই ঠিক করতে পারত জনচলাচল সীমিত রাখার জন্য, নিয়ন্ত্রিত রাখার জন্য কি করা যাবে। যেমন ধরুন কোরবানির ঈদ, কোরবানির ঈদে যদি মূলত আমাদের সমস্ত ধর্মীয় সংগঠনের নেতারা, আমি রাজনৈতিক দলের কথা বলছি না, তাদেরকে যদি যুক্ত করা হতো যে আমরা করোনা প্রতিরোধটাকে করব, একই সাথে ধর্মীয় উৎসবটা পালন করব, কি করা যেতে পারে, তাহলে কিন্তু তারাই বলতো এই কাজগুলো করুন। একইভাবে কিন্তু মানুষজনকে যুক্ত হলে, মানুষ যদি যাওয়ার কথা বলতো, গুড, কিভাবে গেলে হয়, আমি গণপরিবহন দ্বিগুণ করে দিলাম। কিভাবে দ্বিগুণ করব? সরকারি পুলে সেনাবাহিনী সহ যাদের যত যত পরিবহনের গাড়ি রয়েছে তাদেরকে আমি পথে নামিয়ে দিলাম, এবং কয়েকটা বিশেষ জায়গায় তারা যাতায়াত শুরু করলো, এবং অন্য যে গাড়িগুলো তাদেরকে একটা জায়গায় 2টো ট্রিপ দিতে আমরা বললাম। তাহলে কিন্তু জনঘনত্ব কমানো যেতে পারতো। একই ব্যাপার কিন্তু লঞ্চের জন্য হতে পারতো। আসলে তো আমরা কি করব আমরা নিশ্চিত না, এবং নিশ্চিত না যে ডাক্তার লেলিন চৌধুরী আপনাকে একটু থামায়। তার মানে হলো যে তুলে দিলেও বিকল্পভাবে মানুষকে ঢাকা শহর থেকে তার গ্রামের বাড়ি যাওয়ার ক্ষেত্রে আরও সুন্দর ম্যানেজমেন্ট করে নেওয়া যেত বলে আপনি বলছেন। শরীফুজ্জামান শরীফ, আপনি বলছিলেন যে আমলাদেরকে দিয়ে কাজ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। আমরা শুরু থেকে অনেকবার এখানেও আলোচনা করেছি,
পরামর্শক কমিটি আছে যারা পরামর্শ দিচ্ছেন, তারা যে পরামর্শ দিচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার উল্টো সিদ্ধান্তটা আসছে অথবা আংশিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু করোনা ভাইরাস এমন একটা জিনিস, সেটা তো আসলে এই আংশিক বা উল্টো ব্যবস্থাপনার সাথে সেটা কথা শুনবে না। তো এইটা বারবার বলার ক্ষেত্রেও তাহলে এই পরামর্শ কমিটি রাখার দরকারটা কি? এই জায়গাটায় পরামর্শ কমিটির সদস্য যারা আছেন তারাই ভালো বলবেন যে তাদের যেহেতু কাজ করার যদি ভূমিকা রাখার সুযোগ না থাকে তারা কতটুকু এই প্রক্রিয়ার মধ্যে থাকবেন। তবে আমার কাছে মনে হয় যে সব বিষয়ে জ্ঞান চর্চা করা বা সব বিষয়গুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করার প্রয়োজনটা নেই। আমাদের আমলাদের অনেক জ্ঞান আছে এবং তারা প্রতি বছর নতুন নতুন জ্ঞান অর্জনও করে, কিভাবে ধান কাটতে হবে, কিভাবে জমিতে পানি দিতে হবে, কিভাবে আল দিতে হবে, এটি দেখার জন্য বাইরে যান, ফলে তাদের এক্সপিরিয়েন্সটা আরও বাড়ে হয়তো। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে যেহেতু আপনি একটি টেকনিক্যাল কমিটি করেছেন, তাদের মতামত লেন ভাই যেটি বললেন আমি অনেকটা তার সাথে একমত। আপনি পাবলিককে এইগুলোর সাথে এনগেজ করেননি, ইনভলভ করেননি। ইনভলভ না করে আপনি সরকারের লোকজনের সাথে কথা বলতে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এটা আমি আরও দু একটা জায়গায় বলেছি। আমরা সরকারের সমালোচনা করি তার মানে কিন্তু এই নয় যে আমরা মনে করি যে সরকারও চায় যে দেশে করোনার বিস্তার হোক বা এইটা হোক, মানুষ মারা যাক। নো, আমরা সেটি কখনো বলি না। তবে গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজিগুলো আছে, গভর্নমেন্টের যে প্ল্যানিংগুলো আছে, সেখানে বেশ কিছু ত্রুটি আছে। আপনি করোনা ট্রিটমেন্টের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড একই ট্রিটমেন্ট কি, আক্রান্ত হলে এই জায়গায় অভ্যাসগত কতগুলো পরিবর্তন, আক্রান্ত হওয়ার আগে অভ্যাসের কতগুলো পরিবর্তন, তারপরেও যদি কেউ আক্রান্ত হয় দুর্ভাগ্যজনকভাবে, তার জন্য ট্রিটমেন্টটা কি, হাই ফ্লো অক্সিজেন সার্ভিসটা দেওয়া। এই তো, এটি তো হার্টের চিকিৎসা না, অপারেশনের ব্যাপার না। এই হাই ফ্লো অক্সিজেন সার্ভিসটা এটি আমরা গত 1.5 বছরে খুলনা বিভাগীয় শহরে সেখানে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করতে পারিনি। চট্টগ্রামের বিভাগীয় শহরে সেখানে এই অ্যারেঞ্জমেন্টটা আমি করতে পারিনি। বিভাগীয় শহরগুলোতে, আমি থানা পর্যায়ের কথা বলছি না। এবং আপনি দেখবেন সরকারি দলের লোকজন তারা বলছে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনার থেকে ঢাকায় আনা হচ্ছে। অমুক আক্রান্ত হয়েছেন এমপি সাহেব, তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে। তার মানে হলো রাজশাহীতে উন্নত চিকিৎসার ব্যবস্থা আপনি করতে পারেননি। এই অ্যারেঞ্জমেন্টটুকু আমি যদি 1.5 বছরে করতে না পারি, তাহলে এই ধরনের বড় বড় যদি পরিস্থিতি সামনে আমাকে মোকাবেলা করতে হয়, তাহলে আমি কিভাবে মোকাবেলা করতাম? আপনি যে প্রশ্নটি করেছেন, আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের ঈদের সময় এটি একটা টাফ ব্যাপার। কারণ বাংলাদেশের আমি যাত্রী কল্যাণ সমিতির সাথেও কিছুটা কাজের সাথে যুক্ত। আমাদের এখান থেকে ঢাকা শহরে ঈদের সময় প্রায় 60-70 লাখ মানুষ ঢাকা শহর ত্যাগ করে এবং ঈদের 3 দিন আগের ফ্লোটা বেশি, পার ডে 10 থেকে 12 লাখ মানুষ ঢাকা শহর ছেড়ে যায়। কিন্তু আমাদের ভাবনাটাই সবসময় আপনি লক্ষ্য করে দেখবেন, ঢাকার থেকে মানুষ কুড়িগ্রাম যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে, জামালপুর যাচ্ছে, এই বিষয়টি আমি বিবেচনা করি। কিন্তু চট্টগ্রাম থেকে যে মানুষ কুড়িগ্রামে আসে, কুড়িগ্রাম থেকে যে ফেনীতে যান, ফেনীর থেকে যে বরিশালে যান, এইটা আমাদের কিন্তু কখনোই ভাবনার মধ্যে আসে না। আমরা এই ভাবনাগুলো নেই না। আমাদের এখানে লেনিন ভাই বলেছেন আমাদের অল্টারনেটিভ কতগুলো ব্যবস্থা আমরা করতে পারতাম। এই যে রাস্তায় যেটি হচ্ছে, সরকার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, পড়ে দিয়েছে যে এক গাড়িতে এক সিটে 2 জনের বেশি, 1 জনের বেশি নেওয়া যাবে না। কোনো জায়গায় যাত্রীদের এই নিয়ম মেনে গাড়ি চালানো হচ্ছে না, ডাবল ভাড়া নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এই রাস্তাগুলোতে যাদের দেখার দায়িত্ব তারা কিন্তু রাস্তায় নামছেন না। শ্রমিক নেতারা যে অঙ্গীকারগুলো করে গিয়েছিলেন সরকারের সাথে, সরকার তাকে ডেকে জিজ্ঞেস করুক। সরকারের মন্ত্রী ছিলেন শাহজাহান খান, তাকে ডেকে জিজ্ঞেস করুক যে আপনি তো আশ্বাস দিয়েছিলেন যে রাস্তায় গাড়ি চলবে স্বাস্থ্যবিধি মেনে, এখন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ডাবল ভাড়া দেওয়া হচ্ছে কেন? সরকারের সেই সাহসটুকু, সেই আন্তরিক উদ্যোগটুকু আমরা এখন। ডক্টর শামীম রেজা, আপনি যেটা বলছেন যে এই বাস্তবতাও দেখতে হবে যে এখন এটা গ্রামীণ অর্থনীতি আছে, যে খামারির আছে, গরুর হাটে যে বিষয়, এই যে বাস্তবতা তো ঠিকই আছে, কিন্তু গরুর হাট যখন বসতে দেয়া হলো, কিন্তু সেখানে কি স্বাস্থ্যবিধি মানা যেত না? অবশ্যই মানা যেত। কতগুলো প্রজ্ঞাপনে বলা হলো যে এই করতে হবে, কিন্তু তারপর সেটা তো ইমপ্লিমেন্টেশনের কোনো আমার ওই জায়গাটা আমি মানে আবারও আমি স্থির থাকবো যে এই সময় ঈদ হবে, 1-2 দিনের এদিক ওদিক হিসাব ছাড়া আপনি জানেন। এবং যখন করোনা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, আপনি সবচেয়ে মনে রাখছেন কেন যে এপ্রিল থেকে আপনি লকডাউনে আছেন, কোনো না কোনো বিধি নিষেধে আছেন। এই 5 দিন বা 7 দিনের কথা আপনি অনেক মাস আগে জানতেন, আপনি আরো অনেক আগে জানতেন, এবং আপনি জানতেন যে এই সময় আপনাকে খুলে দিতে হবে। জীবন জীবিকার কারণে হোক, মানুষের গমনাগমনের কারণে, ধর্মীয় কারণে আপনাকে খুলতেই হবে। দেখেন, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিসমাস পালন, ইউরোপ আমেরিকার ক্রিসমাস পালন আর বঙ্গদেশের
আপনি যদি কোরবানির ঈদ পালনকে মেলান তাহলে হবে না। সেটার একটা আধুনিক অর্থনীতি এবং আধুনিক কাঠামোর মধ্যে চলে গেছে। তারা ঘরে পালন করেন, তারা অনলাইনে অর্ডার দেন, তাদের উপহার সামগ্রীগুলো চলে যায়, তারা পরিবারে এমনভাবে উদযাপনে অভ্যস্ত হয়ে গেছেন গত ধরে নেন 60-70 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, যে ওই উদযাপন আর বাংলাদেশের কোরবানির উদযাপন, ঢাকা নামমাত্র চাকরির জন্য আমরা থাকি বা প্রয়োজনে থাকি, জীবিকার কাজে থাকি, কিন্তু আমাদের আসলে এটা প্রধান ঠিকানা না, চট্টগ্রাম প্রধান ঠিকানা না, খুলনা প্রধান ঠিকানা না, এর বাইরেও আমার মূল ঠিকানা আছে। এই বাস্তবতাকে আপনাকে নতুন করে জানতে হচ্ছে। আপনি তো জানেন আপনি এতদিন কি করলেন। আপনি এতদিন প্রথমত লাগামটা আনার জন্য যে যে ব্যবস্থা করা দরকার ছিল, মাঠে যতটুকু কঠোর হওয়া দরকার ছিল, সেটার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়েছে, সেই সাফল্য আমরা আনতে পারিনি। দ্বিতীয়, আপনি যেটা বলছেন, আমি যদি বাস্তবতা মেনেই নিই যে না ভাই আমাকে এটা ছাড়তে হবে, সেই সময় আপনার কি উপস্থিতি মাঠে আপনি লক্ষ্য করছেন? গরুর হাট তার অন্যতম আলোচিত বিষয়। এই জায়গায় কি কোনো রকমভাবে নজরদারি রাখা যেত না? আপনি যেভাবে রাস্তায় আমাকে ধরেছেন, মাস্ক পরতে বাধ্য করেছেন, আমার নামে মামলা দিয়েছেন, অকাজে ঘুরলে আপনি আমাকে ধরেছেন, বলেছেন, গণমাধ্যমে আমরা তো ছবি দেখেছি যে এটা রং তামাশার জায়গা না, লকডাউন চলছে, আপনি দেখতে আসছেন, বেড়াতে আসছেন। তো এইটুকু যদি আমরা করতে পারি, তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যাদের নজরদারি করবার কথা, তাদের পক্ষে কি গরুরহাট নজরদারি করা সম্ভব ছিল না? বা যেটা শরীফ ভাই বললেন যে তাদের পক্ষে, শ্রমিক নেতাদের নিয়ে আমি মন্তব্য করছি না, শরীফ ভাই আমার চাইতে আরো ভালো বলতে পারবেন, বা যাদের এখানে দেখভাল করা সম্ভব ছিল, হাইওয়েতে বলি বা ঘাটগুলোতে বলি কিংবা বাস স্টপগুলোতে বলি, সেটা কি করা সম্ভব না? সেটা এখনো করা সম্ভব। আমার যেটা ভীতিকর মনে হচ্ছে আকার, যে আপনি জানেন কোন কোন জায়গায় এখন সংক্রমণ ভয়াবহ, আপনি ঢাকা থেকে ছেড়ে দিচ্ছেন এবং পদ্মা পারের কথা বারবার আসছে, তাহলে পদ্মা পার হয়ে সে কোথায় যায় শরীফ ভাই? ওই অঞ্চলগুলোতে যায়, যে অঞ্চলে যাচ্ছে ভয়াবহ অবস্থা হচ্ছে। আবার আকাশ ফিরে আসবে ওই অঞ্চল থেকে। এবং মনে রাখতে হবে, এখন আপনি ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলছেন, যেটা সবচেয়ে দ্রুত সংক্রমিত। ডক্টর লেলিন চৌধুরী, ওই গরুর হাট নিয়ে এর আগেও কথা হয়েছে যে কোরবানির হাট যখন বসেনি তখনও আপনারা কথা বলেছেন এবং বলেছেন যে কীভাবে করা যেতে পারে, কিন্তু সরকারও অনেক নির্দেশনা দিয়েছেন। কিন্তু বাস্তবতা আপনি প্রত্যেক দিনে যদি দেখেন টেলিভিশনে, যে গরু হাটের এর আগের বছরগুলোতে স্বাভাবিক সময়ে যে অবস্থা ছিল, এখনও কিন্তু সেই একই অবস্থা। করোনা বলে যে একটা জিনিস আছে, গরুর হাট দেখলে তো সেটা বোঝা যায় না। ধন্যবাদ। আমরা কিন্তু গরুর হাটের বসার আগের থেকে বলছিলাম যে এটি বন্ধ করার দরকার নেই, করা যাবে না, করা উচিত না। তাহলে কি করতে হবে? এমন জায়গায় হাটটি দিতে হবে যেখানে প্রচুর জায়গা রয়েছে। ঢাকার জন্য বারবার বলা হচ্ছিল যে টঙ্গী বিশ্ব ইস্তেমার মাঠে গরুর হাটটা দেওয়ার জন্য, এবং সেখানে 18 বছরের কম বয়সী কেউ যাবে না, 50 বছরের বেশি বয়সী কেউ যাবে না, এবং যাদের টিকা নেওয়া আছে তারাই যাওয়ার ক্ষেত্রে অগ্রবর্তীতে পাবে, প্রয়োজনে টিকার কার্ডটি নিয়ে যাবে। এবং আমরা মনে করতে পারি প্রথম দফায় যখন করোনা হয়েছিল, আমাদের কৃষকদের ক্ষেতের তরমুজগুলো, টমেটোগুলো আমাদের বেশ কিছু লোকজন, নানা বাহিনীতে যারা কর্মরত, তাদের উদ্যোগে কিন্তু এক ধরনের বাজারজাত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। ধরা গেল এবার যদি গরুর বাজারকে কেন্দ্র করে সেরকম একটি উদ্যোগ নেওয়া হতো কেমন হতো। এই উদ্যোগটি কেন নেওয়া হয় নাই আমরা জানি, কারণ এটি নিলে এই যে ফরিয়া অথবা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু আসার পথে 17টা জায়গা থেকে যে চাঁদা আদায় করা হয়, হাটের ইজারাদার যারা, এবং সেই ইজারাদারকে কেন্দ্র করে যে একটি টাউট গোষ্ঠী গড়ে উঠেছে, এবং সিটি কর্পোরেশন গুলো ইজারার নামে যে আয় করে, এবং এইসব ভাগ বাটোরা যেসব নানা জায়গায় যায়, এই বিশাল বাহিনীগুলো স্বার্থ রক্ষার জন্যই কিন্তু একটি বিকল্প পথে কোরবানির পশু কৃষকের কাছ থেকে কিনে যারা কোরবানি দিবে তাদের কাছে পৌঁছানোর কথা সক্রিয়ভাবে ভাবা হয়নি। কেউ কেউ অথবা অনেকগুলো জেলায় অনলাইন প্ল্যাটফর্মকে অনেকটাই উৎসাহিত করা হয়েছে। তার ফলেও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে মোটামুটি সারা দেশে যে গরু বিক্রি এখন পর্যন্ত হয়েছে তার প্রায় 25% মতো গরু কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে। এটাকে যদি আরেকটু পটেনশিয়েট করা যেতে পারতো, 40 থেকে 50% কিন্তু এটা উত্তীর্ণ করা যেতে পারতো। একই সাথে যদি আমাদের অর্গানাইজড কোনো বাহিনী কৃষকদের গরুটা ন্যায্য দামে কিনে সেই ন্যায্য দামেই মানুষকে কতগুলো জায়গা ঠিক করে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করতো, তাহলে কিন্তু বিষয়টা অন্য হতে পারত। আমরা কেন যেন সেই জাতীয় জায়গায় যাই না। দ্বিতীয় কথা হলো যে কোরবানিটা যে আমরা করব এটি আমরা সবাই জানি, তাহলে কোরবানি করার ক্ষেত্রে পশুগুলোকে আনার ক্ষেত্রে
আমাদের কি কি নির্দেশ থাকবে সেটি তো গ্রাম পর্যায়ে, খামারি পর্যায়ে থেকে শুরু করে সর্বত্রই আমাদের জানাতে হবে। আমরা তো কি সেই কাজটি করিনি। আচ্ছা, তারপর ধরুন ঢাকায়, আমি ঢাকার কথা বলছি, কতগুলো জায়গায় সীমিত আকারে গরুর হাট বসার কথা, কিন্তু আপনাদের গণমাধ্যমে আমরা কি দেখছি, মসজিদের সামনে, ওষুধের দোকানের সামনে, বসত বাড়ির সামনে গরুর হাট বসেছে। তাহলে কি দাঁড়ানোটা কি? এই যে করোনা প্রতিরোধের জন্য জনসমাগমকে নিয়ন্ত্রিত করতে হবে, সেই কাজটি কোথায় তাহলে করা হলো? কোথাও তো আসলে করা হয় নাই। 46টি দফা বা বিধিনির্দেশ যেটি জারি করা হয়েছে, প্রত্যেকটা হাটে গিয়ে হাট ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত ধরে ধরে জিজ্ঞেস করেন কজনে সেই 46টা বিধিনিষেধের কথা বলতে পারে। আমি ধারণা করি যে 100 জনকে যদি ভাবে জিজ্ঞেস করা হয় 99 জনও সঠিকভাবে এটা বলতে পারবে না। কেন পারবে না? কারণ এটি তাদের মাথায় নাই, তো কাগজে রয়েছে। কারণ এটিকে বাস্তবায়ন করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। দেখুন, আমাদের চোখের সামনে ইন্দোনেশিয়ার অবস্থা আমরা দেখছি, প্রতিবেশী ভারতের অবস্থা আমরা দেখেছিলাম। বাংলাদেশে 225 বা 30 জন মানুষ মারা যাওয়ার কথা সরকারি হিসেবে বলা হয়, কিন্তু আমরা তো জানি এই হিসেবটা শুধু সেই হিসেব যারা হাসপাতালে ডায়াগনোস মানে রোগ নির্ণীত হওয়ার পরে মারা গিয়েছে, যারা উপসর্গ নিয়ে মারা গিয়েছে অথবা টেস্ট করা হয় নাই তারা এখানে যুক্ত না, যারা বাড়িতে বা অন্য কোথাও মারা গিয়েছে তারাও এখানে যুক্ত না। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটি ভয়াবহ প্রবণতা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে কেউ করোনায় মারা গেল, তখন তারা এটাকে গোপন করে বলে হার্ট অ্যাটাকে মারা গেছে অথবা স্ট্রোক করে মারা গিয়েছে বলে তারা নিজেরা দাফন করে দেয়। ফলে কি দাঁড়াচ্ছে, সেই মৃত্যুগুলো একদিকে আসছে না এবং সেই পরিবারের লোকজন কিন্তু অবাধে সমাজে ঘুরে বেড়াচ্ছে, করোনা ছড়াচ্ছে। আমরা বারবার একটা জায়গায় বলছি, সাধারণ মানুষকে সংযুক্ত না করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে না। তো শরীফুজ্জামান শরীফ, এই জনগণকে সম্পৃক্ত করা বা সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করা বা রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সেটা আসলে খুব বেশি আলোচনা এখন ওই অর্থে আসে না যতটা আমরা মেডিকেল বা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করি। কিন্তু এখন বোধহয় সময় এসেছে যে জনগণকে সম্পৃক্ত করা, সামাজিক সংগঠনের গুলোর ভূমিকা রাখা এবং রাজনৈতিক দলের কি ভূমিকা হওয়া উচিত। শুধু বসে বসে একে অপরের মানে দোষ ত্রুটি ধরার বাইরে কিন্তু এই ভূমিকা রাখা দরকার কিনা, আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি বলবেন? অবশ্যই দরকার, তবে নেচারটা একটু কিন্তু ভিন্ন। কোনো একটা জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছে, কোনো একটা জায়গায় ভবন ধস, অগ্নিকাণ্ড, তখন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে যে ধরনের রেসপন্সটা করা যায়, এখন একটা অদৃশ্য ভাইরাস যে কেউ আক্রান্ত হতে পারে আমি জানছি না, ফলে আমি কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকছি। নিমতলিতে যখন আগুন লাগলো, আগুন নিভে যাওয়ার পর আমরা কিন্তু সবাই ছুটে গেছি, কিন্তু এখন পুরন ঢাকায় কোনো একটি জায়গায় 100 মানুষ করোনা আক্রান্ত হয়েছে, আমি চাইলেই কিন্তু সেখানে ছুটে যেতে পারছি না। ফলে এই বিষয়টা আমাদেরকে বিবেচনা রাখতে হবে। পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে কখনো কিন্তু বলা হয়নি যে আপনারা সচেতন হবেন না ইত্যাদি ইত্যাদি। তাদের পক্ষ থেকে যতটুকু পারছে তারা সরকারকে সহযোগিতা করছে। এই জায়গাটায় মূল রোলটা হচ্ছে গভর্নমেন্টের। গভর্নমেন্ট হচ্ছে ড্রাইভার, সে কাকে কিভাবে সহযোগিতা করবে, সহযোগিতাটা গ্রহণ করবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের গভর্নমেন্ট শুধু আমলাদেরকে নিয়ে আমি কাজ করব, আমি আমার মতো করে করব, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা বাড়িতে বসে থাকবে। এবং আপনি কোনো দেশের পলিটিশিয়ানদেরকে, বিশেষ করে রুলিং পার্টির যারা, তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার অপোজিশন পার্টি কি কি করছে এই সমালোচনা আপনি কোথাও শুনবেন না। আমি সারা দেশের বাইরের কয়েকটা মিডিয়া ফলো করি প্রতিদিন, আমি কোথাও শুনিনি যে দেশের মন্ত্রীরা সারাদিন তার অপোজিশন পার্টির রিলিফ দিল কি দিল না, ঘরের মধ্যে থেকে বের হলো কি হলো না, এই সমালোচনা অনবরত করে যাচ্ছে। আমার চোখে, আমার অবজারভেশন হচ্ছে গভর্নমেন্টের মন্ত্রীরা কাজের থেকে কথা বেশি বলছেন এবং এই কথা বলতে গিয়ে গভর্নমেন্ট যখন কাজগুলো করতে গিয়ে অস্বচ্ছতার নজির দেখাচ্ছেন। আমরা এই যে কয়েকদিন আগে দেখলাম, এই যে করোনার মধ্যে আমি আরও কয়েক জায়গায় বলেছি যে করোনাটা অনেক জায়গায় এটি একটা ভয়াবহ বিপর্যয় হলেও এক শ্রেণীর মানুষের জীবনে এটি একটি করোনা ঈদ। করোনা ঈদ কেমন? আপনি যে টিকাটি ভারতের কাছ থেকে কিনেছিলেন, সেই টিকা আনা এবং অন্যান্য খরচ মিলিয়ে আপনার খরচ 500 টাকা। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন দিয়ে বলল শরীরে পুশ করার জন্য 3000 টাকা খরচ হচ্ছে, অর্থাৎ একটা টিকার দাম হচ্ছে 500 টাকা, টিকা পুশ করার জন্য খরচ হচ্ছে 2500 টাকা। অর্থাৎ এই প্রশ্নগুলো, কারণ এই টাকা পাবলিকের টাকা, পাবলিক যখন অনবরতভাবে দেখে যে গভর্নমেন্টের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো তার চিন্তার সাথে মিলছে না,
সে এই জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছে না এবং তার মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, তখন পাবলিক সেটিকে কিন্তু প্রপারলি ওন করে না। আমাদের এখানে প্রবলেমটা হয়ে গেছে সেটা। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা। এই কথাটা আপনিও এর আগে অনেকবার বলেছেন কমিউনিকেশনের একজন স্টুডেন্ট হিসেবে, যে জনগণকে ইনভলভ করা বা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ইনভলভ করা। এখানে ধরেন জনগণ আছে, রাজনৈতিক সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, কিন্তু এখানে পরিস্থিতিটাও একটু ভিন্ন। করোনা পরিস্থিতি ইচ্ছে করলেও হয় না, কিন্তু তারপরেও কীভাবে সরকার এবং অপরাপর যে সংগঠনগুলো তাদের সাথে যৌথভাবে করা যেত, এবং সেই এইটা একটা অ্যাবসেন্ট আমরা দেখতে পাই, অনুপস্থিতিটা কেন এত প্রকট? আকাশ, আমরা কিন্তু আমি জানি না এখন টকশোগুলোর আলোচনার কতটুকু অভিঘাত তৈরি হয় বা আমাদের নীতি পরিকল্পনায় এই মতামতগুলো কতখানি তারা গ্রহণ করেন বা শোনেন এগুলো। আমরা যদি আপনি গত বছরের প্রথম দিক থেকে ভাবেন, এই আলোচনা আমরা কত হাজারবার করেছি। শরীফ ভাই যেটা বলেন সেটা একটা চ্যালেঞ্জ, যে এটা একটা অদৃশ্য ভাইরাস। আমরা বন্যার পরে যেমন ঘূর্ণিঝড়ের পরে মানুষের দুর্ভিক্ষের সময় ঝাঁপিয়ে পড়তে পারি তরুণরা বা বিভিন্ন সংগঠন, সেটা আমরা এক্ষেত্রে পারি না। কিন্তু জনসম্পৃক্ততা কিন্তু কেবল সেটা বোঝায় না। জনসম্পৃক্ততা কিন্তু জনগণ সহযোগিতা, জনসম্পৃক্ততা, সেটা শুরু থেকে বলা হচ্ছে। আমরা ধরুন আজকে এটা জুলাই মাস প্রায় শেষ হতে যাচ্ছে, আপনি যদি বলেন 2021 সালে, আমি যদি এখনো বলি যে আপনার জাতীয় কর্মপরিকল্পনাটা কি আকাশ, সেটা কি দেখা যাবে যে সেখানে জনগণ কিভাবে কাজ করবে, সাংস্কৃতিক সংগঠন কিভাবে কাজ করবে, রাজনৈতিক দল কিভাবে কাজ করবে, জনপ্রতিনিধি কিভাবে কাজ করবে, পৃথিবীর সর্ববৃহৎ এনজিও সেক্টরের একটা আমাদের মানে যারা কাজ করেন তারা কিভাবে যুক্ত হবেন, এখনো পর্যন্ত সেই কর্মকৌশলটা আপনার কাছে স্পষ্ট কিনা? জনগণের সম্পৃক্ততা যদি আমরা সত্যি নিশ্চিত করতে পারতাম তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আপনার এই অফিসে আসবার সময় যে লিফটে ব্যবহার করেছি, সেখানে 3টা ফ্লোরে আমার অন্তত 4 জনকে বলতে হলো ভাই মাস্কটা পরেন। আপনি জনসম্পৃক্ততার অবস্থাটা চিন্তা করেন। ঢাকা শহরে কারণ বাজারে আপনার স্টেশনটা, যেখানে বাণিজ্যিক ভবনগুলো, গণমাধ্যম এবং সচেতন লোকজন থাকেন, সেখানে আমার মতো সাধারণ মানুষকে আর 4 জন সাধারণ মানুষকে বলতে হচ্ছে। তো এটা তো সাধারণ উদাহরণ। জনসম্পৃক্ততা অনেক পর্যায়ে হতে পারতো, সেটা আমরা প্রথমে ব্যর্থ হয়েছে। আমরা জনপ্রতিনিধিদেরকে আলাদা করেছি, আমরা জনপ্রতিনিধিদের উপর গুরুত্ব দিয়েছি প্রশাসকদেরকে। প্রশাসক গুরুত্বপূর্ণ, তিনি কোঅর্ডিনেট করতে পারেন, তিনি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তিনি হিসাব রাখবেন, তিনি কোনটা আসছেন কোনটা যাচ্ছেন সেগুলো তিনি দেখবেন। কিন্তু জনপ্রতিনিধি ছাড়া সে কাজটা করা সম্ভব কিনা? ঠিক আছে, আমি ভয়ে সেখানে যেতে পারছি না, কিন্তু আমার তো আরও কাজ আছে। দেখেন, আপনি প্রথম দিকে মনে করে দেখেন, যখন আমরা লাশ দাফন করতে পারছিলাম না করোনা আক্রান্ত যিনি মারা গেছেন, তখন কিন্তু সংগঠনগুলো এগিয়ে আসছে, খাবার দিতে এগিয়ে আসছে। পশু পাখির জন্য যে এই যে মানবেতর প্রাণীগুলো তারা কিভাবে চলবে, আপনি কিন্তু পরে আর তাদের দেখেননি, কারণ উৎসাহ উদ্দীপনার একটা সীমা আছে। আর আমরা তো ওই ধরনের ধনী দেশ না যে আমরা এই উৎসাহ উদ্দীপনায় সহযোগিতাটা একটা নিরন্তর টিকিয়ে রাখতে পারবো। সুতরাং একটা সময় পরে এটা একটা কাঠামোবদ্ধ অবস্থার মধ্যে আনতে হয়। এবার দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে ওই পরিমাণ আপনি গতবার যেটা দেখেছেন, যেটা প্রথম যদি ধাক্কা আমি বলি, দ্বিতীয় ধাক্কায় কিন্তু সেটা নেই। তার মানে আপনি যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করতেন যে প্রত্যেকটা জায়গায় আমার কালচারাল অর্গানাইজেশনসগুলো, আমার পলিটিক্যাল পার্টিসগুলো, জনপ্রতিনিধিরা তারা কে কোনটুকু করবে। আমি তো সবাইকে সবকিছু বলছি না। এখন শরীফ ভাইয়ের সংগঠন বা আপনার আমার সংগঠনকে টিকা আনবে, আপনি আমি কি হাসপাতালের ব্যবস্থা করতে পারবো? তা তো পারবো না। কিন্তু আরো অনেক কাজগুলো আছে, মানানোর যে কাজটা, আমি একদম নির্দিষ্টভাবে বলি, পথ দুটো, হয় সম্পৃক্ততা নিশ্চিত করে আপনাকে মানাতে হবে, আর না হলে অন্য অর্থে আপনাকে মানানোর ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে প্রথমবার, গতবার আপনার খেয়াল আছে, ভিয়েতনামের উদাহরণ দিতে আমরা খুব পছন্দ করলাম। অর্থনীতিবিদ, সামাজিকবিদরা ভিয়েতনামের উদাহরণে সয়লাভ করে দিলেন। ভিয়েতনাম যে পদ্ধতিতে চলে, তার জনগণের সঙ্গে সরকারের যে সম্পর্ক, তার যে রেজিমেন্টেড লাইফ, সে কথা তো আপনি একবারও বলছেন না। ভিয়েতনাম, লাওসে আজকে যদি বলা হয় কালকে থেকে মাস্ক পরতে হবে, ভিয়েতনামে 90 থেকে, আমি যদি একটু আরো বাড়িয়ে বলি, 95% সেটা পড়বে, 5% একটা ডেভিয়েশন দেখা যাবে। আর আমাদের এখানে উল্টা, 50 জন পড়বে না, 50 জন পড়বে। সেরকম জায়গায় আমরা 1 বছর যখন দেখছি যে লোকেরা এটা ভলান্টারিলি মানছে না, বাস্তবায়ন করছে না, শুধু দারিদ্র্যের কারণে, শুধু অভাবের কারণে, অভ্যাসের কারণে, দীর্ঘ আচরণের কারণে, সাংস্কৃতিক অবস্থানগত কারণে, সেই জায়গাতে আপনি যখন দেখতে হচ্ছে না, তাহলে ওই কথাতেই আসে আপনার। তাহলে মানানোর জন্য একটা কর্মপরিকল্পনা দরকার ছিল যে কি ব্যবস্থা করবে। এখন আপনি দ্বিতীয় ঢেউ পার হয়ে তৃতীয় ঢেউ যখন আসতে যাচ্ছেন, তখন যদি বলেন ভাই না মানানোর গ্রুপ তো আমেরিকাতেও আছে, যে আমি পড়বো না, মাস্ক পরবো না, তো সেইটার ব্যবস্থা তো আপনাকে তখনই করতে হতো। অর্থাৎ তৃতীয় ঢেউয়ের সময় এসে যদি আমি আর ওই কথা বলি, সেটা আমার মনে হয় না যে তার কোনো মূল্য আছে বা কোনো বিশেষ কিছু যোগ করবে। ডাক্তার লেলিন চৌধুরী, এখন আমরা এই যে করোনা সংক্রমণ কমানোর জন্য এখন সর্বশেষ যে ব্যবস্থাটা আমরা নিয়েছি, সেটা হলো
লকডাউন বা বিধিনিষেধ যেটা আমরা বলি, কিন্তু শুধু শুধু লকডাউন দিয়ে তো করোনা সংক্রমণ কমানো সম্ভব হওয়ার কথা না। বিশেষ করে এখন তো শুধু আর ঢাকাতে নাই বা বড় সিটিতে নাই, এখন তো গ্রামে গঞ্জে কমিউনিটিতে এটা স্প্রেড করে গিয়েছে। সেক্ষেত্রে শুধু লকডাউনের পাশাপাশি অন্য অন্য যে আপনার স্বাস্থ্য ব্যবস্থা যেটা সারা বিশ্বে করা হচ্ছে, সেগুলো কি বাংলাদেশে করা হচ্ছে কিনা বা কেন করা হচ্ছে না? ধন্যবাদ। দেখুন, লকডাউন বলতে আমরা যারা স্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র আমরা কি বুঝি, যে একটি বিধিনিষেধ যার মধ্য দিয়ে জন চলাচলকে সীমিত করতে হয়। সীমিত করে নিয়ন্ত্রিত করে কিন্তু বসে থাকলে চলবে না। সেই জায়গাটিতে, সেই সংক্রমণের জায়গাটিতে একটি টেস্টের অভিযান পরিচালনা করতে হয়, করে কার কার শরীরে ভাইরাস রয়েছে কার শরীরে নাই দুটো গোষ্ঠীকে ভাগ করে ফেলতে হয়। যাদের শরীরে ভাইরাস রয়েছে তাদের লক্ষণ অনুযায়ী, উপসর্গ অনুযায়ী কাউকে কোয়ারেন্টাইনে, কাউকে আইসোলেশনে, কাউকে চিকিৎসা ব্যবস্থায় নিতে হয় এবং এদের মধ্যে একটি অংশকে হাসপাতালে ভর্তি করতে হয়। এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্যবিধি মানা, অর্থাৎ মাস্ক পরতে হবে এবং অন্য বিধিগুলো মানতে হবে। মাস্ক পরার ব্যাপারটা কিভাবে বাধ্য করবে বা উৎসাহিত করবে? একটি ছোট্ট কমিটি থাকবে প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, এলাকায়, ওয়ার্ডে একটা কমিটি থাকবে। সেই কমিটিতে তরুণ ভলান্টিয়ার্স থাকবে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনৈতিক কর্মী, দুজন করে একটা টিম হবে। তারা যথাযথ মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ভোট চাওয়ার মতো করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলবে আপনার বাড়ি থেকে মাস্ক না পরে কেউ যেন বাইরে আসে না, বাইরে এলে আমরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিব। পরপর 2 থেকে 3 দিন এই ঘটনাটা ঘটলে কেউ বের হবে না। আমি পরে একটা উদাহরণ দেব। এবং পাবলিক প্লেসগুলিতে পুলিশ এই কাজটি করবে। আচ্ছা, এই যে স্বেচ্ছাসেবকরা তারা আরো দুটো কাজ করবে। লকডাউন চলাকালীন সময়ে কারো বাড়িতে যদি খাবারের অভাব দেখা দেয়, তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে বা 333-তে টেলিফোন করে তাদের খাবারের ব্যবস্থাটা করবে। এবং যাদের মাস্ক নাই তাদেরকে বিনামূল্যে 2 থেকে 3টি জনপ্রতি কাপড়ের মাস্ক ধোয়া যায় এটা দেবে। এই মাস্কগুলো গভর্নমেন্ট নিজে কিনতে পারে, অথবা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে মাস্কটা আহ্বান করতে পারে। এতে আমার ধারণা 1-2 সপ্তাহে কোটি কোটি মাস্ক মানুষ দেবে। আচ্ছা, এই কাজটা করলো। সাথে দরিদ্র জনগোষ্ঠী যাদের একেবারেই খাবার নাই তাদেরকে থোক বরাদ্দের টাকা দেওয়ার জন্য তারা নামটা লিখে পাঠাবে, সেই অনুযায়ী প্রশাসন টাকাটা দেবে। এটা একটি কাজ করলো। আচ্ছা, এর বাইরে যেটি দাঁড়ালো, যদি কারো টেস্টের দরকার হয়, ধরুন প্রান্তিক একটা মানুষ টেস্ট করতে আগ্রহী না, তাকে উৎসাহিত করে ধরে টেস্ট করতে নিয়ে যাবে। অথবা একটা পরিবারকে, তাদের পরিবারে একজনকে করোনা চিহ্নিত করা হয়েছে, বাকিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ওই পরিবারটা তারা বাজার। লেলিন চৌধুরী, আপনি যে কথাগুলো বলছেন, ধরুন এরকম পরামর্শ কমিটি বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই দিচ্ছেন, আপনারা প্রতিনিয়ত দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো যে এইগুলো কেন করা হচ্ছে না? শুধু লকডাউন একটা ঘোষণা করে দিয়ে বাকি জিনিসগুলো যদি না করা হয়, তো আমরা যা দেখছি সেটাই তো দেখবো। আমরা 1.5 বছর ধরে তো এটাই দেখে আসছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, মানুষ সম্পৃক্ত হলে কি হয়। মানিকগঞ্জ জেলার একটি উপজেলা আর একটি ইউনিয়নে একটি প্রভাবশালী বাড়িতে একজন করোনা আক্রান্ত, তার বয়স কম, প্রভাবশালী পরিবারের সন্তান, আমি সঙ্গত কারণেই নামটা উল্লেখ করছি না। তো সে মৃদু আক্রান্ত, কারো বাধা নিষেধ না শুনে সে বাইরে ঘুরতে আসে। এতে এলাকার লোকজন ভয় পায়, চায়ের দোকানে গিয়ে চা খায়, চা না দিলে ভাঙচুর করতে চায়। তখন এলাকার লোকজন ঠিক করলো যে একে প্রতিহত করতে হবে। কি প্রতিহত? সবাই দোকানে লম্বা বাস রাখা শুরু করেছে। আমি নামটাও বলতে পারতাম, ব্যক্তিগত গোপনীয়তার জন্য নামটা বলছি না। বাস রাখা শুরু করছে। ও যখন যায় তখন লোকজন বাস দিয়ে ওকে খোঁচাতে যায় এবং 2 দিন পরে সে আর বেরোয় না, কারণ খোঁচা খাওয়ার ভয়ে। এটি হচ্ছে গণ সম্পৃক্ততা। এখন আমরা না কেন যেন করোনা প্রতিরোধের চেয়ে চিকিৎসার উপরে বেশি জোর দিচ্ছি। আমাদের আইসিইউ নাই, আইসিইউ ডাবল সিম্পল করলেও তো আমরা রোগী বাড়লে তাকে সামাল দিতে পারবো না। অতএব প্রধান কাজটি হচ্ছে রোগী যেন মানুষ না হয়, এই জায়গাটাতেই জোর দিতে হবে। এখন পর্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনার সংক্রমণ ঠেকানোটা তার কাজ না, তার কাজটি হচ্ছে চিকিৎসা দেয়া। এর অর্থ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা মনে করে চিকিৎসা দেওয়াটাই তাদের কাজ। তাদেরকে প্রথমত মনে করতে হবে, নীতি নির্ধারকদের মনে করতে হবে যে করোনা সংক্রমণটাকে প্রতিহত করা হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যারা আক্রান্ত হবে তাদের চিকিৎসা দেয়া। যদি এরকম ভাবে পরিকল্পনা এবং ভাবনাটাকে সাজানো না হয় তাহলে কিন্তু
করোনায় আমরা অচিরেই ইন্দোনেশিয়া ভারতের পাশাপাশি দাঁড়িয়ে যাব দেখে ভয়াবহতা। যে ডাক্তার লিলিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর শামীম রেজা এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ডাক্তার লিলিন চৌধুরী যে কথাগুলো বললেন, আমরা যে কথা বলি, আমি শুরুতে যেটা বলেছিলাম যে এখন করোনাকালীন যে লকডাউন, তার একটা বিরতি চলছে ঈদ উপলক্ষে। এই বিরতি যে কী ভয়াবহতা ডেকে আনবে ঈদের পরে আমরা সেটা জানতে পারবো। কারণ আমাদের কাজ হচ্ছে যে আমরা এই করোনা সংক্রমণ প্রতিরোধে যাতে আমরা কেউই রোগী না হয়ে হাসপাতালে যেতে না হয়, রোগী যাতে করোনা সংক্রমণের শিকার না হই, সেই জন্য স্বাস্থ্যবিধি মানার কথা যেটা বলা হচ্ছে যে মাস্ক পরা এবং জনগণ যেখানে আছে সেখানে যাতে মাস্ক পরে না যায়। আমরা সবার জন্য শুভকামনা করে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।